নদীর পাড়ে কি জানি একটা গাছের তলায় বসে আছি। ভাইয়া বলেছে এটা নাকি নাম ছাড়া গাছ, এসব গাছের নাম হয় না। সত্যি কি নাম হয় না? এইটা নিশ্চয়ই ভাইয়ার গাঁজাখুরি মতবাদ। এমন নির্জন একটা স্থানে বসে থাকতে বেশ ভালো লাগছে, মনটাও ভালো লাগছে অনেক। ভাইয়া ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে আমার হাতে ধরিয়ে দিল। আমি অবাক চোখে তাকিয়েই বলে উঠলাম, বিরিয়ানি? সকালে তো না খেয়ে উঠে এলি, খাবারের সাথে তোর এত কিসে রাগ বলতো? কোনো রাগ নেই। আচ্ছা ভাইয়া, তুই না বললি গ্রামে গ্রামে ঘুরে পাত্রী খুঁজবো, তাহলে এখানে বসে আছি কেন? হোয়াই? আরে পাগলি, তুই হয়তো জানিস না, নদীর ধারেই পাত্রী খোঁজার সবচাইতে সুইটেবল জায়গা। তাই নাকি? একদম। এই দেখ কমরদুলিয়ে কলসি কাকে, চারপাশে 4 গ্রাম থেকে মেয়েরা আসবে। এমনি তো 4 গ্রাম ঘুরতে হতো, এখন এক জায়গায় বসেই 4 গ্রামের মেয়ে দেখা যাবে। তো বল, আইডিয়াটা ভালো না? মহা ভালো। আরে আহাম্মক, এখন আর মেয়েরা কলসি কাকে নদীতে আসে না, সবার বাড়িতে কলঘর আছে, বুঝিস না? সচেতন বাংলা। তোর কপালে বুঝি আর বউ নাই রে, তোকে চিরকুমারী থাকতে হবে। চুপ, একদম বাজে বকবি না। চিরকুমার কেন থাকবো, হালি হালি বাচ্চার বাবা হব ইনশাআল্লাহ। নো কম্প্রোমাইজ, বুঝলি? ভাইয়ার কথায় হু হা করে হেসে উঠলাম আমি, সাথে ভাইয়াও। 3 দিন যাবৎ শুভ্র ভাইয়াকে অ্যাভয়েড করে চলেছি, চোখে লাগার মতো অ্যাভয়েড। খুব প্রয়োজন ছাড়া ওনার সামনেই পড়া বন্ধ করে দিয়েছি এখন। ভার্সিটি যাই না 3 দিন হলো, ফোনের সিম চেঞ্জ করেছি। উনি বাসায় এলে দরজা লাগিয়ে বসে থেকেছি। মোট কথা টপ লেভেলের অ্যাভয়েড যাকে বলে, একদম মুখদর্শন করা বন্ধ। হঠাৎ ফোনটা বেজে উঠল। চিত্রা ফোন দিয়েছে, নাম্বার কেমন করে পেল কে জানে। ফোনটা ধরতেই উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, কি সমস্যা তোর? ক্লাসে আসিস না কেন? ফোনেও তো পাওয়া যায় না। ঠিক আছিস তুই? ঠিক আছে, কি বলবি সেটা বল, আমার ঘুম পাচ্ছে। সকাল 8টা ক্লাস টাইম, এখন কিসের ঘুম? মরার ঘুম। তোর যা বলার বলতো, কথা পেঁচাস না। সেমিস্টার তো চলে এলো, শিট নোটস কিছুই তো নেসনি। আজ স্পেশাল ক্লাস আছে আকাশ স্যারের। আজ তো অ্যাটলিস্ট ভার্সিটিতে আসিস। শুভ্র ভাই বারবার খোঁজ করে, কিছু বলতে পারি না, খারাপ লাগে। তোর শুভ্র ভাই আমার খোঁজ কেন করছে? শুভ্র ভাই আমার কবে থেকে? এটুকু বলতেই ফোনটা কেটে দিলাম। আর কথা বলতে ইচ্ছে করছে না। ভার্সিটি যাওয়া উচিত, এভাবে বাড়ি বসে থাকা যায় না। তাই রেডি হয়ে ব্রেকফাস্ট করে চলে গেলাম ভার্সিটিতে। ভার্সিটি গেটে পা রেখেই কেমন অন্যরকম ফিলিং হলো, যেন কতদিন পর এসছি, সব যেন অপরিচিত। একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁটা দিলাম। কিছুক্ষণ পরেই হাতে টান পড়ল, তাকিয়েই দেখি শুভ্র ভাই। ইস, কি অবস্থা করেছেন চোখ মুখের। মনে হচ্ছে কত রাত ঘুমোন না উনি। খুব মায়া লাগছে ওনাকে দেখে, কিন্তু আমার তো মায়া লাগলে চলবে না। তাই বিরক্তি নিয়ে চোখ কপাল কুঁচকে হাতটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে বলে উঠলাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কোনো দরকার? পাবলিক প্লেসে এভাবে হাত ধরলেন কেন? নিশ্চয় কোনো দরকার ছিল। দেখুন, কোনো দরকার হলে আমায় বলবেন, এমন হুটহাট হাত ধরবেন না। আমি আসি, ক্লাস আছে। কথাটা বলেই হাঁটা দিলাম সামনের দিকে। উনি অবাক চোখে এখনো আমার দিকে তাকিয়ে আছেন। থাকলে থাকুক, তাতে আমার কি। ক্লাস শেষে বের হয়ে কিছুটা সামনে এগোতেই কেউ টেনে ফাঁকা ক্লাসে দাঁড় করিয়ে দিল আমায়। শুভ্র ভাইয়া। ওনার চোখ দুটো লাল টকটকে। খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে কি হয়েছে আপনার, কিন্তু জিজ্ঞেস করা হলো না। উনি শান্ত দৃষ্টিতে তাকিয়েই বলে উঠলেন, আমার সাথে কথা বলছো না কেন? 3 দিন পরে দেখা দিলে, এইসবের কারণ কি? কেন, আপনার সাথে কোনো কন্ট্যাক্ট সাইন করেছিল যে প্রতিদিন আপনার সাথে কথা বলতে হবে, সকাল সকাল আপনাকে মুখ দেখাতে হবে?
উনি পাশের বেঞ্চটাতে জোরে লাথি দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে বলে উঠলেন, মজা করো আমার সাথে? ফাসলামো পেয়েছ? আমাকে মানুষ মনে হয় না? আমি যে মরে যাচ্ছিলাম আর তুমি মজা নিচ্ছ। জানো তুমি শ্বাস নিতে কতটা কষ্ট হচ্ছিল আমার? আর একটু হলে তো মরেই যেতাম। আমি কি আপনার প্রাণ ভোমরা নিয়ে ভেগেছিলাম নাকি যে মরে যাবেন? আমার কথায় শুভ্র ভাইয়া মুচকি হাসল, গালের উপর এসে পড়া চুলগুলো গুজে দিল কানে, ঠোঁটে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে উঠলেন, তুমিই তোমার প্রাণ ভোমরা। উনি আরও কিছু বলতেন, তার আগেই চিত্রার গলার আওয়াজ কানে এলো। সাথে সাথেই আমাকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালেন উনি। লুচু পোলা, চিত্রার ভয়ে ছেড়ে দিল নির্ঘাত। তার চিত্রা বেবি কষ্ট পাবে বলে কথা। অসভ্য সাদা বিলাই কোথাকার। আমার ভাবনায় জল ঢেলে চিত্রা অপরাধী দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, সরি ভাইয়া, আই থিঙ্ক আমি রং টাইমে চলে এসেছি। না না, ইটস ওকে। আমরা এমনি ভাইয়ার বিয়ে নিয়ে ডিসকাশন করছিলাম। অ্যাকচুয়ালি লাস্ট টাইম তো আদিবের গন্ডগোলের জন্য এঙ্গেজমেন্টটা হতে হয়নি, সো ওটাই রিপিট করা হবে আগামী শনিবার। ওটা নিয়ে কিছু কথা বলছিলাম আর কি, বাস এইটুকুই, অন্য কিছু না। ও আচ্ছা। আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ওনাদের সংঢঙের কথা শুনেই চুপচাপ বেরিয়ে এলাম রুম থেকে। এই শুভ্র ভাইয়ের মতে গতে কিছুই বুঝি না আমি। কি চায় সে আমার থেকে? কেন এত নজরদারি আমার উপর? মামুর ভাগ্নি বলে নাকি অন্য কিছু? হঠাৎই পেছন থেকে কেউ একজন বলে উঠল, ভাবি। বিরক্তি নিয়ে পেছনে তাকাতেই দেখি রাতুল ভাইয়া। এদের মধুস্বরে ভাবি ডাক শুনে নিজেকে সরকারি ভাবি বলে মনে হয়। বিরক্তি দমন করে জোরপূর্বক একটা ক্লোজ আপ হাসি দিয়ে বলে উঠলাম, জি বলুন দেবরজি। ভাইকে পাইতেছি না। ভাই কই? মিটিং আছে, লেট হচ্ছে। আপনার ভাই কোথায় আমি কি করে জানবো? আমার কি জানার কথা ছিল নাকি? না মানে লাস্ট যখন দেখেছিলাম তখন তো ভাই আপনার সাথেই ছিল, ওই ফার্স্ট ইয়ারের ক্লাসের দরজা লাগাচ্ছিল। রাতুল ভাইয়া কথাটা সাদা মনে বললেও আমার রাগ তখন সপ্তম আকাশে। আমাকে নিয়ে দরজা লাগাচ্ছিল? ছি, কি বিশ্রী শোনায় কথাটা। মেজাজ 49 করে কোনো কথা না বলেই হাঁটা দিলাম বাড়ির পথে। সবকটা আহাম্মকের ঢেকি। অসহ্য, জাস্ট অসহ্য। আজকে আপুর এনগেজমেন্ট। সেদিন আমি অসুস্থ হয়ে পড়ায় এনগেজমেন্টটা আর হয়নি। ওখানেই অনুষ্ঠান থামিয়ে দিয়েছিল মামু। মার সাথে দাঁড়িয়েছিলাম, হঠাৎ কোথা থেকে এক মহিলা এসে মুখে অমায়িক হাসি নিয়ে বলে উঠল, কেমন আছো মা? যেন আমি তার হারিয়ে যাওয়া বউমা। আমি মুচকি হেসে উত্তর দিলাম, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমার কথায় উনি যেন চাঁদ হাতে পেয়েছেন। খুশিতে পাগল হয়ে আম্মুর দিকে তাকিয়েই বলে উঠলেন, আপা, আপনার মেয়েটা যেমন লক্ষ্মী তেমন মিষ্টি, আমার ছেলেটাও তেমনই কি ভদ্র। এইবার ডাক্তারি পাশ করে হসপিটালে বসেছে, আমাদের নিজেদের ক্লিনিক। আম্মু চলনসই হাসি দিয়ে চলেছেন ক্রমাগত। মায়ের হাসিতে মহিলা যেন আরো ভরসা পেলেন। হাসি মুখে বলে উঠলেন, আপা, আপনার মেয়ে কি বিয়ে? হান্টির কথাটা শেষ হওয়ার আগেই কেউ একজন পাশ থেকে বলে উঠল, ভাবি। পাশে তাকিয়ে দেখি আবার সেই রাতুল ভাইয়া। উফ, আমার হয়ে যাওয়া বিয়েটা একটা মাত্র ভাবি ডেকে ভেঙে দিল তো। আমি আম্মুর দিকে তাকাতেই দেখি আম্মু কড়া নজরে একবার আমাকে তো একবার রাতুল ভাইয়াকে দেখছেন। ভাবি কথাটা নিতে তার যথেষ্ট কষ্ট হচ্ছে। তার অবিবাহিত মেয়েকে কোনো সুদর্শন হ্যাবলাকান্ত পুরুষ অবলীলায় ভাবি ডাকছে, সেটা মা জাতি হিসেবে তার মেনে নেওয়ার কথাও নয়। আমি মুচকি হেসে ওনার দিকে তাকিয়ে বললাম, জি ভাইয়া বলুন। আপনাকে আঙ্কেল ডাকছে। আঙ্কেল? মানে আপনার মামু ডাকছে। এঙ্গেজমেন্টের রিং নাকি আপনার কাছে, এগুলো চাইছেন। ও আচ্ছা, ওকে চলুন। আমার কাছে কোনো রিং কোনো কালেই ছিল না।
রাতুল ভাইয়া যে ডাহা মিথ্যা কথা বলছেন তা বেশ বুঝতে পারছি, কিন্তু কেন? এই ভাবি রহস্য তো দূর করতেই হবে। আমাকে কোন আহাম্মকের বউ বানিয়ে চলেছে ক্রমাগত কে জানে। ওরা আমায় ভাবি ডাকে, তাহলে ওদের ভাইকে? শুভ্র ভাইয়া? ইয়েস, কারণ একমাত্র শুভ্র ভাইকেই ওরা ভাই ভাই বলে ডাকে। আমি এতটা ডাফার কি করে হলাম? ওরা আমাকেও অনেকবার বলেছে ভাই এটা, ভাই ওটা, আর আমি বুঝতেই পারলাম না। শিওর তো হতেই হবে। যেই কথা সেই কাজ। একটু দূরেই কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে রাতুল ভাইয়া জুতো পায়ে হেঁটে চলেছেন। আমি সোজা ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। ব্যাপারটাই উনি অবাক। আমি ওনার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে উঠলাম, কেমন আছেন রাতুল ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো ভাবি। আপনি কেমন আছেন ভাবি? ভালো, খুব ভালো। তো এতগুলো কোল্ড ড্রিঙ্কস নিয়ে কোথায় যাচ্ছেন ভাইয়া? ছাদে যাচ্ছি ভাবি, ভাই নিয়ে যেতে বলেছে। সাহেল ভাইয়ারা সবাই মিলে ওখানে আড্ডা দিবে তো তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। ভাই আড্ডা দেবে? ভালো, খুব ভালো, মহা ভালো। আমি এখন যাই ভাবি, দেরি হলে ভাই রাগ করবে। না না, আপনি যাবেন না। মানে? মানে সিম্পল, আপনি এখন ছাদে যাবেন না, এখানে আমার পাশে দাঁড়িয়ে থাকবেন। আমি এখানে দাঁড়িয়ে থেকে কি করব? আমার সাথে গল্প করবেন। আমার না খুব গল্প করতে ইচ্ছে করছে, বুঝলেন? সো আপনি এখন আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবেন। কিন্তু ভাই রাগ করবে তো ভাবি, আর আমি আপনার সাথে কি নিয়ে গল্প করব? অনেক টপিকস আছে গল্প করার মতো। আর ভাইয়ের টেনশন করবেন না, ভাই কিচ্ছু বলবে না। ভাইদের উপর হলো ভাবি। একটা সিক্রেট বলি, জি? আপনার ভাই কিন্তু আমায় দেখে ভয় পায়। ভালোবাসে তো বলছেন না? আচ্ছা, আপনার কি মনে হয় আপনার ভাই আমাকে সত্যিই ভালোবাসে, নাকি সব নাটক? জি জি, অনেক ভালোবাসে। নাটক কেন হবে? আপনি কিভাবে বুঝলেন অনেক ভালোবাসে? বুঝবো না কেন? আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, সব কিছুই তো ভাইয়ের জানা। অলওয়েজ আপনাকে কেউ না কেউ ফলো করে, যদিও ডিস্টেন্স রাখে, তাই আপনি বোঝেন না। আর সেদিন তো স্বপনদের হেব্বি কেলিয়েছে, হাত ভেঙে দিচ্ছে একদম। কেন কেলিয়েছে? ও সরি, কেন মেরেছে কেন? আপনার দিকে তাকিয়ে সিটি বাজিয়েছিল বলে। ও, এটুকুর জন্যই হাত ভেঙে দিল? জি, ভেঙে দিল। আচ্ছা, আমি সম্পর্কে আপনার কি হই? আপনি তো আমার ভাবি। আপনি আমার কি হন? জি, মানে দেবর হই। আপনার সাহিল ভাইয়ার কি হই আমি? উনি তো সানশাইন বলেন। ও হ্যাঁ, তাই তো তাই তো। তাহলে আপনার শুভ্র ভাইয়ের কি লাগে? বউ। ওনার কথায় ভুরু কুঁচকে তাকালাম, সন্দেহের দৃষ্টিতে বলে উঠলাম, বউ? এটা শুভ্র ভাইয়া বলেছে আপনাকে? ভাই তো সবাইকে বলে দিয়েছেন রোদ হলো আমার বউ। সো তোদের মধ্যে একজনও যদি ওর দিকে চোখ তুলে তাকাস, জাস্ট খুন করে ফেলবো। ভুল করেও যেন ওর দিকে চোখ না যায়, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার জিনিসে কেউ নজর দিবে তা আমি কিছুতেই সহ্য করব না, মনে থাকে যেন। আমি জিনিস হয়ে গেলাম? জি, হয়ে গেলেন ভাইয়ের জিনিস ভাবি। এখন যাই, হাত ব্যথা করছে, অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস তো। যান, বাট একটা কথা। কি কথা? এখন ছাদে গিয়েই আপনার ভাইকে স্ট্রেট দুলাভাই ডেকে দেবেন। শুধু একবার নয়, প্রতি লাইনে লাইনে দুলাভাই ডাকবেন, বুঝলেন? দুলাভাই কেন ডাকবো? আমি বলছি তাই। না, ভাই চড় মারবে। আর না ডাকলে আমি কান্না করে দেব, তখন আপনার ভাই আপনাকে আরো বেশি মারবে, বুঝলেন না? ভালোবাসা। রাতুল ভাইয়ার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে ব্যাপক ফ্যাসাদে পড়েছেন।
উত্তর দক্ষিণ যেখানেই যাচ্ছেন সেখানেই প্রবলেম, বেচারা। দুলা ভাই, কোল্ড ড্রিঙ্কস এনেছি। রাতুল ভাইয়ার কথায় উনি ভুরু কুচকে তাকিয়েই বলে উঠলেন, তুই কি আমাকে বলছিস? জি দুলা ভাই, আপনাকেই বলছি। এই, তুই আমাকে দুলাভাই ডাকছিস কেন? মাথা ঠিক আছে তোর? জি দুলা ভাই, মাথা ঠিক আছে। একটা চড় বসাবো। হাজলামো করিস আমার সাথে? ফাজলামো করছি না দুলা ভাই, ভাবি বলল ডাকতে তাই ডাকছি, নয়তো উনি কাঁদবেন। ভাবি বললো মানে? কোন ভাবি? আমাদের ভাবি। কে? রোদ? হ্যাঁ, রোদ। শুভ্র ভাইয়া অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকেই হুহা করে হাসতে লেগে গেলেন, যেন ভীষণ মজা পেয়েছেন ব্যাপারটায়। আমিও মুচকে এসে দরজার আড়াল থেকে সরে এলাম। শুভ্র ভাইয়া লাভস মি? ভাবতেই অবাক লাগছে, কিভাবে সম্ভব? এনগেজমেন্ট শেষের দিকে, রিং পরানো শেষ, এবার কাজিন ফ্রেন্ডস সবাই মিলে গেম খেলবে। গেমটা সিম্পল, একটা বাক্সে সবার জন্য একটি চিরকুট রাখা হয়েছে, তার মধ্যে থেকে একটা চিরকুট তুলতে হবে এবং যা লেখা আছে তাই পারফর্ম করতে হবে। গান থাকলে গান, নাচ থাকলে নাচ। আমার কপালে এসে পড়ল গান। কি দুর্ভাগা কপাল আমার, গানটাও সিলেক্ট করা, এটাই গাইতে হবে। কি মুশকিল। আমি আপুর পেছনে দাঁড়িয়ে আপুর শাড়ির আঁচল খামচে ধরে আর চোখে শুভ্র ভাইয়াকে দেখে নিয়েই গাইতে শুরু করলাম। গান গাইতে গিয়ে লজ্জায় আমি লাল। সবাই চারপাশ থেকে শুভ্র শুভ্র বলে চেঁচাচ্ছে। ইস, কি লজ্জা। আমি আর চোখে ওনার দিকে তাকালাম। উনি মুচকি হাসছেন। চোখাচোখি হতেই সামনে চুলগুলো পেছনে ঠেলে দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে শার্টের হাতা ফোল্ড করতে করতে এগিয়ে এলেন আমার দিকে। আমি ভয়ে আর লজ্জায় কুকড়ে গেলাম মুহূর্তেই। আপুর আড়ালে নিজেকে পুরোপুরি ঢেকে নিলাম। উনি পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়েই আপুকে টেনে নিলেন নিজের কাছে। আমার হাত থেকে মাইক্রোফোনটা নিয়ে গানের সাথে তাল মেলালেন। আমি অবাক চোখে তাকিয়ে আছি। কি সুন্দর গাইতে পারেন উনি। গান শেষে আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে সবার সামনেই বাচক টিপে দিলেন। আমি ঢোক গিলছি বারবার। কি শয়তান ছেলে, সবাই কি ভাবছে কে জানে। এই গল্পের পরবর্তী পর্বগুলো শোনার জন্য এখনই আমাদের পিকুর ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।